নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধা হঠাৎ মনে করে বলে উঠল, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলেই গেছি কাকু। ভুবনবাবু তাকালেন, কণ্ঠে স্থিরতা। কি কথা? স্নিগ্ধার চোখে ভেসে উঠল একরাশ চাপা উদ্বেগ। রিনির মা আছেন কিনা সেটা তো আর জানা হলো না। জানো কাকু, আমি যখন ওকে রাতের সেই নারী আত্মার কথাটা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই ওর স্বামী সুবীর এসে ওকে বলল, মা ডাকছে, ভেতরে যাও। রিনিও চলে গেল ভেতরে, আর কথাটাই বলা হলো না। ভুবনবাবুর কণ্ঠ গাঢ় হয়ে উঠল। যখন কিছু বলতে গিয়েও বারবার বাধা পড়ে, তখন সেটা না বলাই ভালো। সময় হলে সব জানা যাবে। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকল মালিনী। স্নিগ্ধার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাসন মাজার আগে চা করে দেব? স্নিগ্ধা ক্লান্ত গলায় বলল, না, আমি করে নেব। মালিনী একটু উদ্বিগ্ন ভগ্নিতে তাকালো, তারপর তাকে জিজ্ঞাসা করল, তোমার শরীরটা কি খারাপ বৌদি? মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। স্নিগ্ধা মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, একটু মাথা ধরেছে। আচ্ছা, আমি চা বানিয়ে দিচ্ছি, খেলে ভালো লাগবে। মালিনীর কণ্ঠে মিষ্টতা, তবু কোথাও যেন মিশে আছে এক অদ্ভুত চাপা অস্থিরতা। স্নিগ্ধার শরীর খারাপ, তাই আর প্রতিবাদ করল না, শুধু চুপচাপ বসে রইল। মালিনী রান্নাঘরের দিকে চলে গেল। চায়ের কেটলির টুকটাক শব্দে ভরে উঠল নিস্তব্ধ সকালটা। ভুবনবাবু স্নিগ্ধার দিকে তাকিয়ে বললেন, চা খেয়ে ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নাও, আমি পোশাক পাল্টে নিচ্ছি। তারপর তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। রান্নাঘরে নেমে এলো এক চাপা নিস্তব্ধতা। মালিনী চুপচাপ গ্যাসে জল বসালো, কেটলির ঢাকনা খুলে একবার কিছু দেখে নিল, তারপর কাপগুলো গুছিয়ে রাখতে লাগলো। সব কিছু যেন নিখুঁত স্বাভাবিকতায় মোড়া। রান্নাঘরের দরজার পাশে ছায়ার মতো দাঁড়ালো হরিপদ, চোখে কৌতূহল আর এক চেনা সংশয়। সে কোনো শব্দ না করে একবার উকি দিল ভেতরে। মালিনী পেছন ঘোরাতে যাচ্ছে, হরিপদর সঙ্গে সঙ্গে আড়ালে সরে গেল। পিছনে কাউকে না দেখে মালিনী আবার সামনে ফিরল, চা ঢালল কাপগুলোয়। তারপর হঠাৎ নিচু হয়ে কিছু একটা কুড়িয়ে নিয়ে কোমরের কাছে নিয়ে গেল, দ্রুত, যেন কেউ দেখার আগেই লুকিয়ে ফেলতে চায়। হরিপদ এবার ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। পিছন থেকে বলল, কি করছিলে মালিনী? চায়ে কিছু মেশাচ্ছিলে? মালিনী চমকে উঠল, গলাটা কেঁপে উঠল তার। না তো, কিছু করছিলাম না তো। তাহলে কোমরে কি লুকালে? দেখাও আমাকে। মালিনী চোখ নামিয়ে বলল, কিচ্ছু না, সত্যি। এই কথোপকথনের স্বর এতটাই টান টান হয়ে উঠেছে যে স্নিগ্ধা খাওয়ার ঘর থেকে তা বুঝে ফেলল। সে এক মুহূর্ত দেরি না করে উঠে এলো রান্নাঘরের দিকে। রান্নাঘরে ঢুকতেই সে দেখল মালিনীর মুখ থমথমে, কালচে ছায়ায় ঢাকা, চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। হরিপদের চোখের সেই চেনা সন্দেহ। কি হয়েছে? স্নিগ্ধা জিজ্ঞাসা করল। হরিপদ বলল, মা, আমি দেখেছি ও কোমরে কিছু একটা লুকিয়েছিল। ঠিক কি করছিল বুঝতে পারিনি। চায়ের কাপে কিছু মেশালো কিনা কে জানে। স্নিগ্ধা চুপচাপ মালিনীর দিকে তাকালো, চোখে প্রশ্ন, ঠোঁটে চাপা দৃঢ়তা। মালিনী কাঁপা গলায় কাঁদো কাঁদো সুরে বলল, আমি কিছু মেশাইনি বৌদি, সত্যি বলছি।
স্নিগ্ধা ধীরে ধীরে কিন্তু সোজা সাপটাভাবে বলল, মালিনীদি, কি লুকাচ্ছিলে তুমি? সত্যি করে বলো। একটু নীরবতা। তারপর মালিনী ধীরে ধীরে কোমর থেকে একটা ছোট্ট টিনের কৌটো বের করল। তারপর তার মুখ খুলে হাতে তুলে ধরে বলল, এটা গুল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, গুল কি? মালিনী নিচু গলায় বলল, তামাক গুঁড়ো আর ছাই মিশিয়ে বানানো। এটা দিয়ে আমি দাঁত মাজি আর মাঝে মাঝে মাড়িতে লাগিয়ে রাখি। অনেক দিনের অভ্যাস। এই কৌটোটা সবসময় কোমরে গুঁজে রাখি। এটা পড়ে গিয়েছিল, তাই আবার গুঁজে নিচ্ছিলাম। তার গলাটা শুষ্ক, মুখে টান টান এক অস্বস্তি, যেন নিজের এই ছোট্ট অভ্যাসটাকে এখন ব্যাখ্যা করতে গিয়ে আরও ছোট্ট হয়ে যাচ্ছে সে। স্নিগ্ধা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। তারপর শান্ত গলায় হরিপদকে বলল, হরি কাকা, না জেনে কাউকে সন্দেহ করো না। হরিপদ মাথা হেলিয়ে চুপ করে গেল, কিন্তু চোখে সেই ছায়া রয়ে গেল, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দুলতে থাকা এক সীমানায় দাঁড়িয়ে। মালিনী কাপগুলো ট্রেতে তুলল। মুখে কোনো কথা নেই, কিন্তু তার চোখের নিচে জমে আছে এক চাপা ঘাম। মালিনী সবাইকে চা দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে রান্নাঘরের বেসিনে বাসন মাজতে লাগলো, আর স্নিগ্ধা খাওয়ার টেবিলে বসে চা খাচ্ছে। তার পাশে হরিপদ বসে আছে, চায়ের কাপ সামনে রেখেই যেন অপেক্ষা করছে। স্নিগ্ধা তাকিয়ে বলল, এতে কিচ্ছু মেশানো নেই হরি কাকা, খেয়ে নাও। হরিপদ অনিচ্ছা সত্ত্বেও চায়ের কাপ তুলে নিল, ধীরে ধীরে চুমুক দিতে লাগলো। চা খেয়ে স্নিগ্ধার একটু ভালো লাগছে। সে বটি নিয়ে সবজি কাটতে বসল। মালিনী ওদিকে তাকিয়ে বলল, তোমার শরীর খারাপ, সরো, আমি সবজি কেটে রান্না করে দিচ্ছি। স্নিগ্ধা মাথা নাড়িয়ে বলল, না না, আমি পারবো। সবজি কাটা শেষ হলে স্নিগ্ধা যখন উঠতে গেল, হঠাৎ মাথাটা ঘুরে উঠল, সে পড়ে যাচ্ছে। ঠিক তখনই মালিনী দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলল। হরিপদ দূর থেকে দেখে ছুটে এসে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মা? স্নিগ্ধা কপালে হাত রেখে বলল, মাথাটা ঘুরে গেল। মালিনী বলল, তোমায় রান্না করতে হবে না, আমি করছি, তুমি বসো। সে স্নিগ্ধার হাত ধরে তাকে চেয়ারে বসিয়ে দিল। স্নিগ্ধার মাথার যন্ত্রণাটা আবার বেড়ে উঠছে। সে আর কিছু না বলে ধীরে ধীরে উঠে গেল দোতলায়, নিজেদের ঘরে। বাথরুমের দরজা খোলা। তন্ময় আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কাটছে। স্নিগ্ধাকে দেখে জিজ্ঞাসা করল, শরীর খারাপ লাগছে? স্নিগ্ধা ক্লান্ত গলায় বলল, মাথাটা ধরেছে গো। শুয়ে পড়ো, সারা রাত জেগে থেকেছ, টেনশন করছো, এজন্যই এমন হচ্ছে। রাতে আত্মা এসেছিল কি? স্নিগ্ধা হতাশভাবে বলল, না। তন্ময় গম্ভীর স্বরে বলল, এই সব নিয়ে আর একটুও ভেবো না। কাজের মহিলা এসেছে? হ্যাঁ, সেই রান্না করবে বলছে। শরীরটা খারাপ লাগছে, তাই উঠে এলাম। ভালো করেছো, ঘুমিয়ে নাও। তোমাকে সব গুছিয়ে দিয়ে তারপর শোবো। ও আমি ঠিক করে নেব সব, তুমি শুয়ে পড়ো তো। স্নিগ্ধা বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে এলো, তারপর খাটে শুয়ে পড়ল। একটু পরেই তার ঘুম এসে গেল। মালিনীর রান্না শেষ হয়েছে। তন্ময় স্নান করে নিচে নেমে এসে খেতে বসল। মালিনী পরিপাটি করে পাত সাজিয়ে খাবার দিল। তন্ময় খাচ্ছে। মালিনী টিফিন বাটিতে খাবার ভরে, জলের বোতলে জল ভরে সেগুলো টেবিলের একপাশে গুছিয়ে রাখল। তন্ময় খাওয়া শেষ করে সেগুলো নিয়ে দোতলায় গিয়ে ব্যাগে ঢোকালো। তারপর অফিসের জন্য তৈরি হয়ে নিল। ঘর থেকে বেরিয়ে দরজাটা হালকা করে টেনে দিল। নিচে নেমে এসে বাবা, কাকু আর হরিপদকে বলে রওনা দিল অফিসের পথে।
মালিনী সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদকে খেতে দিল। তারপর শুরু করলো বাসন মাজা, দোতলা নিচতলায় ঘর ঝাঁট দেওয়া, মোছা, কাপড় কাচা, একটানা সব কাজ। মুখে একটা কথাও নেই। হরিপদ চুপচাপ সব দেখছে। তার চোখ রয়েছে মালিনীর দিকেই। সব কিছু যেন স্বাভাবিক, তবু কোথাও একটা অসঙ্গতি লুকিয়ে আছে, এটা সে টের পাচ্ছে। কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছে না হরিপদ। তবু চোখ সরাচ্ছে না। সব কাজ শেষে মালিনী চলে গেল। স্নিগ্ধার ঘুম ভাঙল। সে ধীরে ধীরে উঠে বসল। চোখ মেলে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। দুপুর 1টা বাজে। ঘরের নিস্তব্ধতা টুঁটি চেপে ধরা। সে চুপচাপ পায়ে চটি গলিয়ে দরজা খুলে বাইরে এলো। তারপর সিঁড়ি দিয়ে নামতে লাগলো মন্থর পায়ে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। হঠাৎ করে মাথাটা আবার ঘুরে উঠল। পা হড়কে গেল সিঁড়ির কিনারায়। শরীরটা ঝুঁকে পড়ছে নিচের দিকে। আর ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা অদৃশ্য প্রবল হাওয়া হালকা কিন্তু দৃঢ় ধাক্কা দিল। স্নিগ্ধা কাঁপতে কাঁপতে পাশে থাকা রেলিং ধরে ফেলল। সে পড়ে গেল না, তবু বুকের ভেতরটা ছটপট করছে একটা অদ্ভুত অব্যক্ত অনুভূতি নিয়ে। কে ঠেলল? বাতাস? না, হাওয়ার সেই গায়ে যেন মানুষ ছিল না, তবু ইচ্ছা ছিল। স্নিগ্ধা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শরীর এখনো স্থির, কিন্তু মন ভয় আর বিস্ময়ে কাঁপছে। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, যেন শরীর নিজে জানে কিছু একটা ঘটতে যাচ্ছিল। আর ঠিক সময়ই কোনো অদৃশ্য কিছু তাকে রক্ষা করল। সে চারপাশে তাকালো। বাড়িতে বাতাস নেই, তবে এই হাওয়া এলো কোথা থেকে? কেউ ছোঁয়নি, তবু সে একাকিত্বে ছেয়ে যায়নি। ভেতরে একটা অনুভব, স্পষ্ট নয়, ব্যাখ্যাতীত, শির দ্বারা বেয়ে নামা এক শীতল স্রোতের মতো। এই বাড়ির নীরবতা আজ যেন নিছক নিস্তব্ধতা নয়, এ যেন কোনো ইচ্ছাকৃত নীরবতা, যা লুকিয়ে আছে কিছু একটা প্রতীক্ষায়। হঠাৎই মনে পড়ল স্নিগ্ধার সেদিনও এমনই এক সময় সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আর নিচে কিছু একটা নরম জিনিস ঠেকেছিল, পাপোশ। কিন্তু উঠে দাঁড়িয়ে দেখতে গিয়ে দেখেছিল ওখানে তো কিছুই নেই। পাপোশ কি নিজে নিজে গিয়ে পাতা হতে পারে? হাওয়া কি পারে কাউকে এমন ঠেস দিয়ে সোজা করে দিতে? তাহলে তার গলায় শ্বাস আটকে এলো। মনের ভেতর থেকে কেমন একটা স্বর ভেসে উঠল, এখানে কেউ আছে, অদৃশ্য অথচ সদিচ্ছ। কে যেন চুপচাপ পাহারা দিচ্ছে, আমার ক্ষতি হতে দিচ্ছে না। তার মনে পড়ল পরশু রাতের সেই রহস্যময়ী মহিলা আত্মার কথা। সে ভাবল, ওই মহিলা আত্মাই কি এখানে আছে, এই নিঃশব্দ অদৃশ্য পরিবেশের আড়ালে? সেই কি এখন তাকে রক্ষা করল? স্নিগ্ধা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফিসফিস করে বলল, তুমি কি এখানে আছো? কে তুমি? কথা বলো। তোমার মেয়ের কি বিপদ? আমাকে বলো, আমি তাকে বাঁচাবো। আমি সারা রাত জেগেছিলাম, তুমি এলে না কেন? বলো না, প্লিজ বলো। চারিদিক নিঃশব্দ, কোনো সাড়া নেই, কিন্তু সে জানে এই নিঃশব্দতাই কোনো উত্তর। হঠাৎ স্নিগ্ধার গলার আওয়াজ পেয়ে নিচ থেকে ছুটে এলো ভুবনবাবু আর হরিপদ। ভুবনবাবু উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে মা? হরিপদ কাছে এসে বলল, সব ঠিক আছে তো? চিৎকার করছিলে যে? স্নিগ্ধা রেলিং ধরে দাঁড়িয়ে কাঁপছে। সে নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, আমি সিঁড়ি দিয়ে নামছিলাম কাকু, মাথা ঘুরে পা হড়কে গেল,
আমি পড়েই যাচ্ছিলাম, ঠিক তখনই সামনে থেকে একটা প্রবল হাওয়া যেন আমাকে ঠেলে দিল। আমি পড়ে যাইনি, আমি বেঁচে গেছি। কথাটা শুনে ভুবনবাবু আর হরিপদ চোখাচুকি করলেন। দুজনের মুখেই বিস্ময়। এমন কিছু তো হওয়ার কথা নয়। স্নিগ্ধা ধীরে ধীরে বলল, কিন্তু কাকু, আমি তো কোনো আওয়াজ পেলাম না। আমাকে কি পরশু রাতে সেই মহিলা আত্মা বাঁচালো? ভুবনবাবু স্নিগ্ধার প্রশ্ন শুনে চুপ করে গেলেন। মুখে কিছু না বললেও তার চোখে একটা চাপা চিন্তার ঝলক দেখা দিল। বিকালে মালিনী কাজে এসে ঘর ছাড় দিচ্ছে। হরিপদ চুপচাপ এসে ভুবনবাবুকে বলল, বাবু, 500 টাকা দাও তো। ভুবনবাবু কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, এখন কি করবি টাকা দিয়ে? দরকার আছে। হরিপদ ছোট করে উত্তর দিল। ভুবনবাবু টাকা বের করে দিলেন। হরিপদ টাকাটা নিয়ে সোজা খাওয়ার ঘরের টেবিলের ওপর রেখে দিল। তারপর এক কোণের আড়ালে সরে গিয়ে চুপচাপ নজর রাখতে লাগলো মালিনী টাকাটা নেয় কিনা। মালিনী সব ঘরের ঝাড় দেওয়া শেষ করে খাওয়ার ঘরের দিকে এলো। টেবিলের ওপর রাখা টাকাটা দেখতে পেয়ে এক মুহূর্ত থেমে গেল। হরিপদর ভুরু কোঁচকে উঠল। এবার তো ধরবই, মনে মনে ভাবল সে। কিন্তু ঠিক তখনই সে দেখল মালিনী টাকাটা হাতে তুলে নিল। তারপর সোজা গিয়ে ভুবনবাবুর হাতে দিয়ে বলল, এই যে বাবু, খাওয়ার টেবিলের ওপর টাকাটা পেয়েছি, এভাবে যেখানে সেখানে টাকা রাখবেন না। তারপর কোনো অপেক্ষা না করেই সে ঘর থেকে বেরিয়ে গেল। হরিপদ কাছে এসে দাঁড়ালো। ভুবনবাবু তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এবার তোর বিশ্বাস হলো তো ও চোর নয়? হরিপদ কিছু বলল না। মালিনী ঘর ঝাঁট দিয়ে বাসন মেজে নিল। তারপর রান্না করতে চাইলে স্নিগ্ধা তাকে আটকালো। না মালিনীদি, তুমি রান্না করো না, আমি করব। মালিনী স্নিগ্ধার মুখের দিকে তাকালো। তারপর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল। স্নিগ্ধা রাতের রান্না শেষ করে সবার জন্য টেবিল সাজিয়ে ডাক দিল। সুরেনবাবু, ভুবনবাবু, তন্ময়, হরিপদ একে একে এসে বসলেন। স্নিগ্ধা সবার সামনে যত্ন করে খাবার পরিবেশন করল। নিজের হাতে বানানো, মন দিয়ে তৈরি প্রতিটা পদ, ডাল, আলু ভাজা, মাছের ঝোল, মিক্সড সবজি, সব। তন্ময় প্রথমে ডাল দিয়ে ভাত মেখে মুখে তুলল। তারপরই মুখটা কুঁচকে উঠল। সে একটু আলু ভাজা নিল, তারপর মাছের ঝোল। একের পর এক মুখে তুলছে, কিন্তু খেতে পারছে না। একটা অস্বস্তিকর নীরবতা ভেঙে তন্ময় বলে উঠল, কি যে রান্না করেছ স্নিগ্ধা, একদমই খাওয়া যাচ্ছে না। সকালবেলার মালিনীদির রান্না অনেক ভালো ছিল, টিফিনটাও দারুণ লেগেছিল। তন্ময়ের কথায় স্নিগ্ধার মুখটা যেন সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। ধীরে ধীরে সে তাকালো ভুবনবাবু, সুরেনবাবু আর হরিপদর দিকে। তারা কেউ মুখে কিচ্ছু বলল না, কিন্তু কারোরই মুখের অভিব্যক্তি স্বাভাবিক নয়। কোনো অভিযোগ নেই, কিন্তু স্বাভাবিক প্রশংসাও নেই। স্নিগ্ধার বুকের ভেতর ভারী হয়ে উঠল। মন দিয়ে, যত্ন করে, ভালোবাসা দিয়ে রান্না করেছে সে। তবু সবাই একটু একটু করে খেয়েই একে একে উঠে চলে গেল টেবিল থেকে। স্নিগ্ধা একা বসে রইল। ধীরে ধীরে নিজে খেতে শুরু করলো। ভাতের সঙ্গে ডাল, একটুখানি আলু ভাজা মুখে দিয়ে চমকে উঠল সে। স্বাদ একেবারে ঠিক। তারপর মাছের ঝোল খেলো, সেটাও দারুণ। স্বাদ, ঝাল, নুন সব ঠিকঠাক। সে থমকে গেল। তাহলে এই খাবার তো সে নিজে খাচ্ছে, আর বুঝতে পারছে এটা খারাপ নয়। তবে ওরা কেউ খেতে পারল না কেন? তার মনের মধ্যে একরাশ অস্থিরতা জমে উঠল। এ কি শুধুই রুচির ভেদ, নাকি এর পিছনে এমন কিছু আছে
যা চোখে দেখা যায় না, শুধু টের পাওয়া যায়। স্নিগ্ধা আজও পূর্ব পাশের জানালাটি খোলা রেখে শুয়ে পড়েছে। পাশে তন্ময় গভীর ঘুমে রয়েছে। স্নিগ্ধার চোখ রেখেছে জানালার দিকে, ভাবছে যদি সে আত্মা আবার আসে। সে শুয়ে শুয়ে গভীরভাবে ভাবতে লাগলো আত্মার কথা। মনে পড়ে গেল সেই কণ্ঠস্বর। না, সেটা বয়স্কা কোনো মহিলার গলা ছিল না। তার ভেতরে ছিল একরকম কোমলতা, যেন অল্প বয়সী মায়ের উদ্বেগ। তাহলে কি সে রিনির মা নয়? তবে কার? শ্রেয়া? হ্যাঁ, হতে পারে, কারণ রিনি বলেছিল শ্রেয়ার বাবা মা কেউ নেই। আর তার মুখে যে ছায়া, সেই নীরব জমে থাকা ভয়, তা তো আমি দেখেছি। তবে কি সেই আত্মা শ্রেয়ার মা? হয়তো সেই তাকে বাঁচাতে চাইছে। কিন্তু রিনি বলেছিল শ্রেয়ার বয়স 18 পেরিয়েছে। এই বয়সে বুদ্ধি থাকে, সচেতনতা থাকে। তাহলে যদি সত্যি সে কোনো অত্যাচারের শিকার হয়, তবে তো সে গেট খুলে পালাতে পারত, পুলিশের কাছে যেতেও পারত। তাহলে কেন পারেনি? তাহলে কি কেউ কোনো অদৃশ্য বাধা আছে, নাকি অন্য কেউ রিনিদের বাড়িতে বন্দি আছে? আমাকে ওদের বাড়িতে আবার যেতে হবে, সব ঘরগুলো দেখতে হবে, মনে মনে সিদ্ধান্ত নিল স্নিগ্ধা। এসব নানা বিষয় চিন্তা করতে করতে স্নিগ্ধার চোখ ঢলে এলো, আর এক সময় সে গভীর ঘুমে হারিয়ে গেল। দরজায় টোকা দেওয়ার শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল তন্ময় আর স্নিগ্ধার। দুজনেই চমকে উঠল বিছানায়। ঘরের ভেতর আধো আলো, জানলার ফাঁক দিয়ে ফোঁটা মুখের সকাল। হব হব করছে, কিন্তু এখনো পুরোপুরি সকাল হয়নি। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি। মনের মধ্যে একটাই প্রশ্ন, বাবা, কাকু, হরি কাকা কারোর শরীর খারাপ হলো নাকি? এই অস্বস্তি, এই অজানা আশঙ্কা ঘিরে ধরল ওদের। তন্ময় দ্রুত দরজার দিকে এগিয়ে গেল, স্নিগ্ধা পিছন পিছন। দরজা খুলেই দেখতে পেল দাঁড়িয়ে আছে হরিপদ। তার চোখে এক অদ্ভুত ভয়, মুখটা থমথমে, চোয়ালের টান। তন্ময় উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে হরি কাকা? বাবা কাকু ঠিক আছে তো? হরিপদর গলা কাঁপছে, মুখটা শুকনো। সে ধীরে ধীরে বলে উঠল, ঠিক আছে, কিন্তু অন্য একটা ঘটনা ঘটেছে। স্নিগ্ধা আর তন্ময় দুজনেই একসঙ্গে বলে উঠল, কি ঘটনা? হরিপদ এবার নিচু গলায়, যেন নিজেই ভয় পাচ্ছে কথাটা বলতে, জানালো, সুবীর বাবুদের বাড়ির সামনে রাস্তার ধারে একটা লোক মরে পড়ে আছে। শরীর জুড়ে ভয়ানক সব ক্ষত, দেখলেই গা শিউরে ওঠে। আমি যতটা বুঝি ওগুলো সাপের কামড়, কিন্তু এমনভাবে কামড়ানো যেন সাপটা কামড়ায়নি, ছিঁড়ে খেয়েছে। একরকম নিষ্ঠুরতা, যেন প্রতিশোধ নিয়েছে। লোকটার চোখ বড় বড় করে বিস্ফারিত, মুখটা বিকৃত, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই লোকটাকে এখানকার কেউ চেনে না। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল চারপাশ। স্নিগ্ধা আর তন্ময়ের মুখে ছায়া পড়ল। কোনো কথা না বলে তারা তড়ি ঘড়ি করে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে। তারপর দৌড়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে, নিজের চোখে দেখবে বলে সেই রহস্যময় মৃতদেহ। তন্ময় আর স্নিগ্ধা সুবীরদের বাড়ির কাছে পৌঁছল। তারা দেখল লোকজনের ভিড়। পুলিশ এসে জায়গাটা হলুদ টেপ দিয়ে ঘিরে রেখেছে। কোনো মতে ভিড় ঠেলে তারা সামনে এগিয়ে গেল। তাদের সামনেই পড়ে আছে লোকটির নিথর দেহ। হরিপদর বর্ণনার চেয়েও দৃশ্যটা অনেক বেশি ভয়াবহ। দেখে মনে হচ্ছে যেন সাপ কামড়ায়নি, ছিঁড়ে খেয়েছে।
শরীরের কিছু অংশ প্রায় বিচ্ছিন্ন, আর তার মুখ, গলা, বাহুতে গভীর ক্ষত। রক্ত শুকিয়ে আছে, পুরো দেহ ভয়ঙ্করভাবে ফুলে গেছে। কালচে নীল ত্বক দেখে মনে হচ্ছে যেন কেউ কালি দিয়ে এঁকে দিয়েছে। ভয়ে স্নিগ্ধার শরীর কেঁপে উঠল। সে তন্ময়কে জিজ্ঞাসা করল, সাপ কি এভাবে কামড়ায়? তন্ময় ফিসফিস করে বলল, আমি আমাদের গ্রামে দুজনকে দেখেছি সাপের কামড়ে মারা যেতে। তাদের শরীরে শুধু দুটো বিষের দাঁতের দাগ ছিল, কিন্তু এই লোকটার 2-3 জায়গায় সাপের কামড় বোঝা যাচ্ছে, কিন্তু বাকিটা দেখে মনে হচ্ছে না এটা শুধু সাপের কামড়, এটা অন্য কিছু। কারণ সাপটা এইভাবে কেন সারা শরীরে কামড়াবে? ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। তন্ময়ের কথা শুনে স্নিগ্ধার মনের ভেতরের ভয়টা যেন আরও তীব্র হলো। তার মনে হতে লাগলো এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। তার একার কানে শোনা সাপের ফোঁস-ফোঁস শব্দ, রিনিদের জানালার কাছে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্য, আর রাতে শোনা মহিলার আর্তনাদ, সব কিছুর মধ্যে নিশ্চয়ই একটা বীভৎস যোগসূত্র রয়েছে। এই খুনটা অদৃশ্য কিন্তু ভয়াবহ, আর সেই ভয়াবহতার মুখোমুখি দাঁড়িয়ে আছে সে একা। রিনিদের বাড়ির সামনের গেট খোলা। যেহেতু ঘটনাটা রিনিদের বাড়ির পাঁচিলের বাইরের রাস্তায় ঘটেছে, তাই পুলিশ ভেতরে ঢুকে সুবীরের সাথে কথা বলছে। একজন পুলিশ অফিসার বাইরে এসে তন্ময় আর স্নিগ্ধাকে দেখে এগিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? এই মৃত লোকটিকে চেনেন? তন্ময় উত্তর দিল, আমি তন্ময়, আর এ আমার স্ত্রী স্নিগ্ধা। এই বাড়িটা আমাদের। এই বলে সে হাত দিয়ে তাদের বাড়িটা দেখিয়ে দিল। তারপর বলল, এই মৃত লোকটিকে আমরা চিনি না। পুলিশ অফিসারটি তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার বললেন, এখানে কি ঘটছে আপনারা কিছু জানেন? তন্ময় কিছুটা ইতস্তত করে বলল, না, আমরা কিছু জানি না। হরিকাকার কাছ থেকে খবর পেয়ে দেখতে এসেছি। পুলিশ অফিসার মাথা নেড়ে বললেন, আচ্ছা, কোনো আওয়াজ পেয়েছিলেন? চিৎকার, চেঁচামেচি বা অন্য কিছু? স্নিগ্ধা আর তন্ময় একসঙ্গে মাথা নেড়ে জানালো, না। গৌতম সাপের কামড়ে মারা যাওয়ার পর স্নিগ্ধা দেখতে এসে ফেরার পথে এখানে সাপের ফোঁস-ফোঁস শব্দ শুনেছিল, কিন্তু সে কথাটা সে ইচ্ছে করে চেপে গেল। পুলিশ অফিসারটি বললেন, দরকার হলে পরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এখন আপনারা এখান থেকে চলে যান, ভিড় করবেন না। এদিকে চারপাশে অন্ধকার সরে গেছে, ভোরের আলো ফুটে উঠেছে। তন্ময় আর স্নিগ্ধা ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কয়েক কদম যাওয়ার পর স্নিগ্ধা তন্ময়কে বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি। এই বলে সে দ্রুত পা বাড়িয়ে রিনিদের বাড়ির ভেতর ঢুকে গেল। স্নিগ্ধা পুলিশের পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে বারান্দায় উঠল। সুবীর একবার তার দিকে তাকালো, চোখে একরাশ প্রশ্ন, কিন্তু মুখে কিছু বলল না। আবার পুলিশের সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে লাগলো। স্নিগ্ধা বারান্দা পেরিয়ে বসার ঘরে ঢুকল। সেখান থেকে ধীরে ধীরে একটি ঘরে প্রবেশ করল। ঘরটা ফাঁকা, কোথাও কেউ নেই। আসবাবপত্র, জানালা, দরজা সব কিছুই স্বাভাবিক। সে ঘর থেকে বেরিয়ে আসতে না আসতেই শ্রেয়া তাকে দেখে রাগী গলায় বলল, এ কি, আপনি ঘরের ভেতর ঢুকছেন কেন? স্নিগ্ধা শান্ত স্বরে জিজ্ঞাসা করল, এই ঘরটিতে কে থাকে? শ্রেয়া কিছুটা বিরক্ত গলায় উত্তর দিল, এখন কেউ থাকে না, আগে গৌতমদা থাকতেন। স্নিগ্ধার মুখে ছায়া পড়ল। ধীরে ধীরে চাপা স্বরে বলল, ও শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তোমার ওপর কেউ কোনো অত্যাচার করে? প্লিজ বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু তোমাকে রক্ষা করব। স্নিগ্ধার
এই অপ্রত্যাশিত প্রশ্নে শ্রেয়ার মুখ হঠাৎই যেন পাল্টে গেল। চোখে মুখে এক ধরনের বিষণ্ণতা, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে রাগের সঙ্গে বলল, না, আপনি এসব কথা কেন জিজ্ঞাসা করছেন? স্নিগ্ধা আর কিছু বলল না, চুপচাপ অন্য একটি ঘরের দিকে এগিয়ে গেল। সে ঘরটিতেও তেমন কিছু অস্বাভাবিক চোখে পড়ল না। এদিকে শ্রেয়া রিনিকে ডেকে বলল, বৌদি, আপনার বান্ধবী স্নিগ্ধা এসে সমস্ত ঘরে ঘুরে বেড়াচ্ছেন। রিনি করিডোরের ওদিকের একটি ঘর থেকে বেরিয়ে এসে স্নিগ্ধাকে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে? স্নিগ্ধা স্বাভাবিক ভঙ্গিতে হালকা হেসে বলল, কি সুন্দর তোদের ঘর, তাই একটু ঘুরে ঘুরে দেখছি। এই বলে সে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে মোহনা দেবী চা বানাচ্ছেন। স্নিগ্ধাকে দেখে তিনি কটমট করে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। স্নিগ্ধা চুপচাপ করিডোরের দিকে এগিয়ে গেল। ভোরবেলায় স্নিগ্ধার এমন আচরণে রিনির মুখ গম্ভীর হয়ে উঠল। সে স্নিগ্ধার পিছন পিছন কিছুটা বিরক্ত মুখে হাঁটছে। করিডোরের এক পাশে সেই ঘরটিতে ঢুকল স্নিগ্ধা, যেখানে সে আগেও ধীরেনবাবুকে দেখেছিল। হুইল চেয়ারে বসে আছেন ধীরেনবাবু। আজও তার মুখে একটি মাস্ক পরা। তিনি স্নিগ্ধার দিকে অসহায় চোখে তাকালেন। স্নিগ্ধা বিনয়ের সঙ্গে বলল, ভালো আছেন মেসোমশাই? ধীরেনবাবু চুপচাপ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। করিডোরের দিকে মোট 4টে ঘর। স্নিগ্ধা এবার এই ঘর থেকে অন্য ঘরে বেরিয়ে পাশের আরেকটি ঘরে ঢুকল। ঘরটি সাজানো গোছানো, পরিষ্কার আর শীতল। রাতে এসি চলেছে বোঝা যাচ্ছে। স্নিগ্ধা ঘরের ভেতরটা একবার দেখে নিল। কেউ নেই। সে জিজ্ঞাসা করল, এই ঘরটিতে তোরা থাকিস? রিনি হালকা মাথা নেড়ে সম্মতি জানালো। স্নিগ্ধা এবার আরেকটি ঘরে ঢুকল। সেখানেও অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। কেউ নেই, সব কিছু স্বাভাবিক। সেখান থেকে বেরিয়ে স্নিগ্ধা পৌঁছালো করিডোরের শেষ ঘরটিতে। দরজায় তালা ঝুলছে। সে ঘরটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এই ঘরটিতে কি আছে রে? এই প্রশ্ন করাতেই সুবীর গম্ভীর মুখে করিডোরের দিকে এগিয়ে আসছিল। স্নিগ্ধা আর রিনি তার দিকে তাকালো। সুবীর কাছে এসে ঠান্ডা গলায় বলল, এখানে কি হচ্ছে? স্নিগ্ধা স্বাভাবিক গলায় বলল, আপনাদের ঘরগুলো খুব সুন্দর, আগে দেখা হয়নি, তাই একটু ঘুরে দেখছি। সুবীর কিছুক্ষণ চুপ করে থেকে রিনিকে বলল, ঘরগুলো দেখিয়ে দাও। এই বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। রিনি বলল, এই ঘরটিতে কেউ থাকে না, তাই তালা দিয়ে রেখেছি। এই বলে সে নিজেদের ঘর থেকে চাবি এনে তালা খুলল। ভেতরে ঢুকে স্নিগ্ধা দেখল ঘরটি অগোছালো। জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ধুলো জমেছে জানালার ধারে। চেয়ারটা উল্টে পড়ে আছে একপাশে, যেন বহুদিন কেউ ঢোকেনি, আবার যেন ইচ্ছাকৃতভাবে এভাবে ফেলে রাখা হয়েছে। ঘরের ভেতর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা নিরীক্ষণ করল স্নিগ্ধা। তারপর ঘরটা থেকে বেরোলো। করিডোরের শেষে একটা দরজা দেখতে পেল। স্নিগ্ধা বুঝতে পারল এটা বাইরে যাওয়ার দরজা। তারা করিডোর পেরিয়ে বসার ঘরে এলো। হঠাৎ স্নিগ্ধার কানে ভেসে এলো হালকা কাপড় কাচার শব্দ। টুপটাপ করে বালতিতে জল পড়ছে। খুব সাধারণ একটা সকালের দৃশ্য, অথচ স্নিগ্ধার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। হঠাৎ ভেসে এলো সুবীরের গলা, রিনি। শব্দটা শুনেই রিনি চমকে উঠল। মুহূর্তেই পিছু হটে দ্রুত পায়ে সরে গেল করিডোরের দিকে। স্নিগ্ধা স্থির দাঁড়িয়ে রইল। চারপাশটা নিস্তব্ধ। বাতাসে যেন এক অদ্ভুত ভারী ঠান্ডা। কোথা থেকে যেন একটা অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরল। ধীরে ধীরে সে এগিয়ে গেল বাথরুমটার দিকে। আর ঠিক তখনই তার চোখ থমকে গেল দরজার নিচে।
সেই সরু ফাঁক গলিয়ে বাইরে গড়িয়ে আসছে ঘন গাঢ় লাল এক তরল, ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে মেঝের ফাঁক বেয়ে আরও সামনে। বাতাসে একটা তীব্র কাঁচা গন্ধ, জল, ক্লোরিন আর কোথাও যেন কাঁচা রক্তের ধাতব গন্ধ মিশে আছে। তরলটা আঠালো, ভারী, আর রঙটা এমন রঙের সঙ্গে স্নিগ্ধার পরিচয় আছে। এই রঙটা কেবল একটা জিনিসেরই হতে পারে, রক্ত। তার বুকের ভেতর থেকে এক ঝাঁক কাঁপুনি ছড়িয়ে পড়ল, ঘাড় বরাবর ঠান্ডা স্রোতের মতো বয়ে গেল কিছু, যেন কারোর নিঃশ্বাস ছুঁয়ে গেল অদেখাভাবে। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, গলার কাছে অদৃশ্য এক চাপ, নিঃশ্বাস আটকে আছে ধীরে ধীরে। দৃষ্টিটা আটকে গেছে সেই লাল তরলের ওপর, চোখের পাতা পর্যন্ত যেন জমে গেছে। চারপাশ নিঃশব্দ, অথচ বুকের ভেতর কোথাও যেন এক অস্থির ভয়ানক ধুকপুক শব্দ ক্রমশ জোরে হতে লাগলো। সে যেন নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছে। ধীরে ধীরে প্রায় নিঃশব্দে স্নিগ্ধা এগিয়ে গেল দরজার দিকে, এক হাত বাড়িয়ে দিল। হাতল ছোঁয়ার আগেই তার আঙুল খানিক কেঁপে উঠল। সে বুঝতে পারছে ভেতরে ভয়ানক কিছু অপেক্ষা করছে। আজকে শুনলেন বিক্রমভিলা সিজন 2 এর 22 to 24 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।